সেবাশ্রয়ের নামে ঘুরিয়ে কোটি কোটি টাকা স্বাস্থ্যসাথী প্রকল্পের মধ্য দিয়ে তুলে নেওয়া হয়েছে। এমনই মারাত্মক অভিযোগ সামনে এনেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবাশ্রয়ের কোঅর্ডিনেটরের দায়িত্বে থাকা সরকারি চিকিৎসক মনবুর আলী। তবে এখানেই শেষ নয়, ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিনামূল্যে চিকিৎসা পরিষেবা নিয়ে আরও অভিযোগ রয়েছে। অতীতে প্রায় 2-2.5 মাস ধরে চলা সেবাশ্রয় 2 মেডিকেল ক্যাম্পে হাজার হাজার মানুষ চিকিৎসা করাতে গেছেন। কেউ হৃদযন্ত্রের অসুবিধা নিয়ে গেছেন, কেউ বিভিন্ন স্ত্রীরোগ নিয়ে গেছেন, কেউ আবার চোখ দেখাতে গেছেন। কিন্তু সেই সেবাশ্রয়েরই কোঅর্ডিনেটরের দায়িত্ব পালন করা সরকারি চিকিৎসক বলছেন, রোগীদের সঙ্গে কার্যত প্রতারণা করা হয়েছে। কারণ গলায় স্টেথো ঝুলিয়ে যারা প্রতিদিন ক্যাম্পে বসে সকাল সন্ধে চিকিৎসা করেছেন, তাদের মধ্যে প্রায় 90%ই পাশ করা ডাক্তার নন। বিশেষজ্ঞ চিকিৎসকের বদলে কার্যত ডাক্তারি ছাত্রদের এনে চিকিৎসার পাশাপাশি বিনামূল্যে চিকিৎসা শিবিরের আড়ালে ঘুরিয়ে স্বাস্থ্যসাথী থেকে কোটি কোটি টাকা তুলে নেওয়ার অভিযোগ উঠেছে। ক্যাম্পে ম্যাক্সিমাম ডাক্তার যারা আসছিল তারা আয়ুর্বেদিক, হোমিওপ্যাথিক, ডেন্টাল এবং ম্যাক্সিমাম স্টুডেন্ট, আয়ুর্বেদিক স্টুডেন্ট, হোমিওপ্যাথিক স্টুডেন্ট যারা আসছে তার মধ্যে ম্যাক্সিমাম স্টুডেন্ট ছিল আয়ুর্বেদিক। ডাক্তার পাশ করা আয়ুর্বেদিক খুব কমই ছিল, কয়েকজন। হ্যাঁ, ম্যাক্সিমাম স্টুডেন্ট ছিল, যেটা সম্পূর্ণভাবে একদম বেআইনি। এবং এইভাবে মানুষকে নিয়ে ছিনিমিনি খেলাটাও এটা একদম অপরাধযোগ্য। অভিযোগকারী নিজে একজন সরকারি চিকিৎসক। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবাশ্রয় কর্মসূচিতে কোঅর্ডিনেটর হিসেবে কাজ করেছেন। তার দাবি, খুব কাছ থেকে দেখেছেন কি করে সরকারি প্রকল্পের টাকা নয়ছয় হয়েছে। তবে প্রশ্ন হচ্ছে, সব জেনে শুনেও কেন চুপ করেছিলেন তিনি? আমি তো প্রথমে চিকিৎসক হিসেবে ক্যাম্পে এসেছিলাম, তারপরে ক্যাম্পে করতে করতে আমাকে দায়িত্ব দেওয়া হয়েছিল। ক্যাম্পটা করেছিলেন অভিষেক ব্যানার্জি এবং তার সঙ্গে 4-5 জন ডাক্তার মেনলি কন্ট্যাক্টে ছিল, যোগাযোগে ছিল, ক্যাম্পটা আয়োজন করেছিল। তাদের কাছে আমি অনেকবার বলার চেষ্টা করেছি, তারা সেইভাবে আমাকে পাত্তা দেয়নি। তো সেই জন্য আমি নিজের মতো করে আমি ডিউটি করেছি, আমি ক্যাম্প করেছি এবং নিজেকে আমি চুপচাপ রেখেছিলাম। কারণ তখন একটা অন্যরকম ব্যাপার ছিল, মুখ খুললে হয়তো শাস্তি পেতে হতো। যদি মুখ খুলতাম হয়তো আমার বিপদ হতো। তদন্তে শেষোক্তি কি বেরিয়ে আসে সেটাই দেখার। সন্দীপ সরকারের রিপোর্ট, এবিপি আনন্দ। কখনো সিআইডি, কখনো ইডি, কখনো রাজ্য এজেন্সি, কখনো কেন্দ্রীয় এজেন্সি। গত মাসে পরপর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করেছে সিআইডি ও ইডি। তার আত্মসহায়ক সুমিত রায়ের বিরুদ্ধে জারি করা হয়েছে লুকআউট সার্কুলার। এদিকে প্রায় প্রতিদিনই তৃণমূলের কোনো না কোনো ছোট বড় মেজো নেতা গ্রেপ্তার হচ্ছেন কিংবা জেরার মুখে পড়ছেন। বুধবারই গ্রেপ্তার করা হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তীকে। এই আবহে বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় সুর চড়ান অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, গত কয়েক সপ্তাহে জিজ্ঞাসাবাদের অজুহাতে পশ্চিমবঙ্গ পুলিশের এসটিএফ ও সিআইডি কোনো যথাযথ নোটিশ ছাড়াই এবং আইনি সুরক্ষার মৌলিক নিয়ম লঙ্ঘন করে আমার অফিসের কর্মী বা আমার সহকারী প্রায় 25 জনকে হঠাৎ তলব করেছে অথবা যথেচ্ছভাবে তুলে নিয়ে যাওয়া হয়েছে। পোস্টের পরের অংশে আরও এক ধাপ এগিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় দাবি করেন, আমার বিরুদ্ধে মিথ্যে বয়ান দেওয়ার জন্য তাদেরকে ভয় দেখানো হচ্ছে, হুমকি ও চাপ প্রয়োগ করা হচ্ছে, তাদের ফোন আড়ি পাতা হচ্ছে, এমনকি পরিবারের মহিলা সদস্যদেরও হয়রানি ও হুমকি দেওয়া হচ্ছে। ওনার অ্যাসোসিয়েটদেরকে গ্রেপ্তার করাতে যদি অসুবিধা হয়, তাহলে আমি তো পুলিশ প্রশাসনকে বলবো ওনারও গ্রেপ্তারি হওয়ার সম্ভাবনা তো সব দিক থেকে দেখা যাচ্ছে। অ্যাসোসিয়েটদের সাথে তাহলে উনি থাকতে পারবেন গ্রেপ্তার হলে, ওনারও গ্রেপ্তার হলে পরে ভালোই হয়, সবাই মিলে একসাথে বসবেন জেলের ভেতরে। পোস্টের শেষ লাইনে অভিষেক বন্দ্যোপাধ্যায় লিখেছেন, শেষ নিঃশ্বাস পর্যন্ত মাথা নত করব না। সুকান্ত মুখোপাধ্যায় ও আশাবুল হোসেনের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।